একচিলতে হাসি ফুটে ওঠে নবনীর শুষ্ক ঠোঁটে। গিফটগুলো দিয়ে নিখিল চলে গেছে। বক্সগুলো বিছানার উপর রেখে দেখে একটিতে নিখিলের নাম লেখা। সে নিখিলের নাম লেখা বক্সটি খুলে দেখল সাদা পাথরের মধ্যে সোনালি রঙের একটি ঘড়ি। নবনী ঘড়িটি রেখে দিল। হঠাৎ অনেকগুলো বক্সের মাঝে নামহীন রঙিন দুটি বক্সের প্রতি আগ্রহী হয়ে উঠল নবনী। মনের মধ্যে চাপা উত্তেজনা নিয়ে প্রথম বক্সটি খুলতেই লাভ শেপের একটি ছোট্ট কেক দেখতে পায়। সেখানে লেখা হ্যাপি বার্থডে টু মাই সেনোরিটা। বুকের ভেতর কম্পন সৃষ্টি হয় নবনীর। অস্পষ্ট স্বরে মুখ থেকে বেরিয়ে আসে, রুদ্র। সে অন্য বক্সটি দ্রুত খোলে। এবার একটা কাপাল শোপিস আর হুমায়ুন আহমেদের লেখা নির্বাসন বইটি পায় সেখানে। বই পেয়ে ভীষণ অবাক হয়েছে নবনী, কারণ সে যতটা হুমায়ুন আহমেদ ভক্ত, রুদ্র ততটাই বিদ্বেষী। এর কারণ সে হাজারবার জিজ্ঞেস করেও জানতে পারেনি। প্রতিবারই রুদ্র বলেছে সময় হলে বলবে। এই সময় বোধ হয় আর কখনোই আসবে না। নবনী নিজেই তো সেই পথ বন্ধ করার প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছে। বই আর শোপিসের মধ্যে একটা চিঠি পাই সে। চিঠির ভাঁজ খুলে পড়তে শুরু করবে। নবনী, কী নামে সম্বোধন করব তোমায়? মায়াবতী হৃদয় হরিণী নাকি নিষ্ঠুর পাষাণী? তোমার পরিবর্তন তিলে তিলে যে আমাকে কতটা কষ্ট দিচ্ছে তুমি কি জানো? তোমায় দেখার এক করুণ অসুখ ধরে বসেছে আমায়। তবে তুমি যে ওই সুদীর্ঘ কালো মেঘের আড়ালে উকি দেওয়া চাঁদের মতো, যাকে ছোঁয়ার সাধ্যই আমার নেই। তোমার জন্মদিন আর আমি ভুলে যাব তা কি করে হয়? সবাই তো শুরুতেই উইশ করে, আমি না হয় সবার শেষে করলাম। খুব মিস করি তোমায় সেনোরিটা। সব ছেড়ে ছুড়ে কি একটাবার আমার কাছে ফিরে আসা যায় না? বুকটা যে বড্ড তৃষ্ণার্ত হয়ে আছে তোমার আলিঙ্গন পাওয়ার জন্য। তৃষ্ণা মেটাবে না সেনোরিটা? আমি অপেক্ষা করব। শত সহস্র বছরও যদি অপেক্ষা করতে হয়, আমি অপেক্ষা করব সেনোরিটা। রুদ্র। চিঠিটি বুকে জড়িয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে নবনী। কি করে সে বলবে তার নিজেরও যে কতটা কষ্ট হচ্ছে। বিরহের অনলে রুদ্র একা নয়, সেও পুড়ছে প্রতিনিয়ত। ঝাপসা দৃষ্টিতে সে বইটি হাতে তুলে নেয়। ঝুপঝুপিয়ে কয়েক ফোঁটা অশ্রু ঝরে পড়ে সেটিতে। বইটি খুলতেই প্রথমে সাদা পৃষ্ঠায় রুদ্রের হাতের লেখা দেখতে পায়, যদি দাও নির্বাসন তবুও ভালোবাসবো আমরণ। রুদ্র ভেবেছিল নবনী অন্তত চিঠিটা পেয়ে একবার হলেও কথা বলবে তার সাথে, ফোন রিসিভ করবে, কিন্তু এবারও তাকে হতাশ হতে হয়। মেয়েটা এত বেশি চাপা স্বভাবের, তবে সেও এবার একটি মনে মনে জেদ পোষণ করেছে। আজ সে যে করেই হোক নবনীর সাথে কথা বলবে। তাই সে এখন বৃষ্টির মধ্যে নবনীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। যতক্ষণ না নবনীর দেখা করবে ততক্ষণ সে বসে থাকবে। বারান্দা থেকে নাজমা বেগম রুদ্রকে দেখতে পান। স্বামীকে গিয়ে বলেন ছেলেটা এখনও বৃষ্টিতে ভিজছে। তিনি নিশ্চুপ। নাজমা বেগম বলেন, কি হলো, চুপ করে আছেন কেন? ও যে আপনার ভাইয়ের ছেলে, আপনার কি মায়া লাগছে না? লাগবে না কেন? এখন মায়া লাগলেই বা আমি কি করতে পারি? সেদিনের কথা ভুলে গেছো নাকি? কিচ্ছু ভুলিনি। আপনি গিয়ে ওকে বোঝান, এভাবে বৃষ্টিতে ভিজলে তো জ্বরে ভুগবে। ওর জন্য চিন্তা করতে হবে না তোমাকে, তুমি ঘুমাও। এমন নিষ্ঠুর পাষাণ্যের মতো করছেন কেন? যাবেন না আপনি? ঠিক আছে, আমি যাব। নাজিমুদ্দিন আর কিছু বললেন না, আবার স্ত্রীকে বাধাও দিলেন না। একটা ছাতা নিয়ে নিচে নেমে গেলেন নাজমা। বৃষ্টিতে ভিজে কাঁপছে রুদ্র। নাজমা কিছুটা রাগী স্বরে বললেন, এটা কোন ধরনের পাগলামি রুদ্র? বাসায় যাচ্ছ না কেন? নবনী আমার সাথে দেখা না করা পর্যন্ত আমি যাব না। ও আসতে পারবে না, ঘুমোচ্ছে। ও ঘুমায়নি, জেগে আছে, কষ্ট পাচ্ছে, খুব কাঁদছে, তবু আসছে না। নাজমা আর উপায় না পেয়ে বলল, আচ্ছা বেশ, তুমি ভেতরে চলো, সকালে নবনীর সাথে কথা বলবে। রুদ্র প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। নিখিল রুদ্রকে এই অবস্থায় দেখে অবাক। ওয়ার্ড্রপ থেকে নিজের টি শার্ট আর ট্রাউজার বের করে দেয়। শরীর গরম হয়ে আসছে রুদ্রর। ইতোমধ্যে জ্বর আসা শুরু হয়ে গিয়েছে। নবনীর উপর ভীষণ রাগ হয় নিখিলের। সে রুদ্রকে শুইয়ে রেখে নবনীর কাছে যায়। দরজায় বেশ জোরে জোরে কড়া নাড়ে। অনেকক্ষণ পর দরজা খুলে নবনী। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। কান্না ছাড়া আর কোনো গতি নেই তার। বারান্দায় সে বসে বসে দেখেছিল ভালোবাসার মানুষটা বৃষ্টিতে ভিজে কাঁপছে আর কষ্ট পাচ্ছে। তবুও সে কিছুই করতে পারেনি, ছুটে চলে যেতে পারেনি তার কাছে।
তার মতো অভাগী আর কে আছে? তার তো কাদাই উচিত। নবনীর রক্তজবার মতন টকটকে লাল চোখগুলো দেখে নিখিলের প্রচণ্ড মায়া হয়। সে নিজেও ইন্ট্রোভার্ট স্বভাবের। বাবা মা মারা যাওয়ার পর থেকে নীরবতাই তাকে সঙ্গী করে নিয়েছে। সে মানুষের সঙ্গে কম মিশত, কম কথা বলতো। সেই স্বভাব তার আজও রয়ে গেছে, পাল্টায়নি। নবনীকে সে নিজের আপন বোনের স্থানটা দিয়েছে। সে ভাবে মৃত বোনটাই নবনী, আল্লাহর অন্য উপায়ে ওকে পাঠিয়ে দিয়েছে। এত ভালোবাসা সত্ত্বেও অন্যান্য ভাইদের মতন সে তার ভালোবাসা প্রকাশ করতে পারে না। অন্যদিকে রুদ্র ভাই তার কাছে আবেগের একটি নাম। তার একাকী নিঃসঙ্গ জীবনের রুদ্রের অবদান অনেক বেশি। তাই সে রুদ্রর পক্ষ নিয়েই কড়া স্বরে বলে, যদি কষ্টই দিবি তাহলে ভালোবাসতে গেলি কেন রুদ্র ভাইকে? দিনকে দিন তার কি হাল হয়েছে দেখেছিস? বৃষ্টিতে ভিজে এখন জ্বর বাঁধিয়েছে। ইচ্ছে হলে আমার ঘরে এসে দেখে যাস। নিখিল আর দাঁড়ালো না। এতটা কথা শোনাতেই তার বুক কাঁপছে, কষ্ট হচ্ছে। নবনীর ঠায় দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। নিজেকে আর আটকে রাখা সম্ভব হচ্ছে না। কুটি কুটি পায়ে সে নিখিলের রুমে যায়। নবনীকে আসতে দেখে নিখিল ওর ড্রয়িং রুমে চলে যায়। নবনী রুদ্রর শিয়রে বসে। নিঃশব্দে কাঁপছে সে। কাঁপা কাঁপা স্বরে রুদ্রের হাত ধরে। চোখ মেলে তাকায় রুদ্র। ঝাপসা দৃষ্টিতে নবনীকে দেখে মুচকি হেসে বলে, তুমি এসেছো নবনী? নবনী নিশ্চুপ। আমি জানতাম তুমি আসবে। তুমি আমায় ভালোবাসো তাই না? কেন এত পাগলামি করছেন? তুমি আমার কষ্টটা ঠিক বুঝবে না সেনোরিটা। যে হারায় সে বোঝে হারানোর ব্যথা কতটা বেদনাদায়ক। তোমাকে পেয়ে গেলে আমার বেঁচে থাকা সার্থক। নবনী আবারও নিশ্চুপ। রুদ্র শোয়া থেকে উঠে বসে। ঝাপসা দৃষ্টিতে নবনীর দিকে তাকিয়ে রয়েছে। কাতর স্বরে বলে, তোমায় ভালোবেসে আমি দুঃখ কাকে বলে শিখে নিচ্ছি। নবনী আর নিজেকে আটকে রাখতে পারে না। সে ঝাঁপিয়ে পড়ে রুদ্রের বুকে। রুদ্র যেন প্রাণ ফিরে পেল। শক্ত করে জড়িয়ে ধরে রাখলো সে নবনীকে। কত কত আকাঙ্ক্ষার পর নবনী কাছে এসেছে। পরম শান্তি অনুভব করছে রুদ্র। এই তো সে স্বর্গীয় সুখ পেয়ে গেছে। রাতে ঘুম হয়নি নাজমা বেগমের। মেয়ে যে রুদ্রকে কতটা ভালোবাসে সেটা নাজমা বেগমের অজানা নয়। এদিকে রুদ্রর ভালোবাসাও সীমাহীন। তিনি নিজেই আর রুদ্রর পাগলামি কষ্ট সহ্য করতে পারছেন না। না জানি নবনীর কতটা কষ্ট হচ্ছে। সকাল হলে তিনি নবনীর কাছে যান। রুমের দরজা ভেতর থেকে চাপানো। তিনি ভেতরে প্রবেশ করে দেখেন নবনী গুটিসুটি পাকিয়ে ঘুমিয়ে আছে। কাঁথা পড়ে আছে পায়ের কাছে। মৃদু হাসেন তিনি। মনে হচ্ছে নবনী এখনও বাচ্চাই রয়ে গেছে। কাঁথাটা গায়ে টেনে দিয়ে চুমু খেলেন মেয়ের কপালে। নবনীর ঘুম ভেঙে যায়। এই সময় মাকে দেখে কিছুটা চমকে উঠে বসে। নাজমা বেগম নবনীর চুলগুলো ঠিক করে দিতে দিতে বলেন, তোর মা খুব পচা তাই না? ঘুম থেকে উঠে এসব কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারছে না নবনী। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে মায়ের দিকে। নাজমা বেগম বললেন, রুদ্রকে খুব ভালোবাসিস তাই না? এবার বুকটা ধক করে ওঠে তার। গতকাল অনেক রাতে নবনী নিজের রুমে এসেছে। তাদের মাঝে কিছু হয়নি। এমনকি নবনীর কপালে অধর পর্যন্ত ছোঁয়ায়নি রুদ্র। যতক্ষণ একসাথে ছিল শুধু জড়িয়ে ধরে রেখেছিল। শেষ রাতে রুদ্র নিজেই বলেছিল, এখন নিজের রুমে যাও। নবনী একদম আসতে চায়নি, ইচ্ছা করেনি। উল্টো তার ইচ্ছে হচ্ছিল অনন্তকাল যদি রুদ্রর বুকে মাথা রেখা যেত, আশ্রয় পাওয়া যেত, তাহলে বোধহয় তার ভালো লাগতো। ইচ্ছের কথা প্রকাশ না করে নবনী চলে এসেছিল নিজের রুমে। অনেক দিন বাদে গতকাল বালিশে মাথা রাখতেই ঘুম এসেছিল তার। এখন ভয় হচ্ছে, মা কি জেনে গেছে? মেয়ের নীরবতা ভঙ্গ করে তিনি ফের বললেন, কী রে বল? কি বলবো মা? আচ্ছা থাক, তোকে কিছু বলতে হবে না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। নবনী জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। তিনি বলেন, রুদ্রর সঙ্গে তোর বিয়ে দেব। নবনী বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে অবাক হয়ে বলে, কি বলছো মা? বাবা? তোর বাবাকে আমি রাজি করাবো। কেন করছো এসব? ওনার বাবা মা তো রাজি হবে না, আবার এসে অপমান করে যাবে। তাদের রাজি হওয়া না হওয়া তাদের ব্যাপার। আমি আমার মেয়ের কষ্ট সহ্য করতে পারছি না। আমার মেয়েকে যে ছেলেটা এত ভালোবাসে তাকে কষ্ট দেওয়ার অধিকার আমার নেই। দরকার নেই মা, থাক। ভালোবাসলেই কি বিয়ে করতে হবে? বিয়ে আজ না হয় কাল কাউকে করতেই হবে। তাহলে সেই মানুষটা রুদ্র কেন নয়? যে তোকে পাগলের মতো ভালোবাসে তাকে পাগল না ভেবে তার ভালোবাসার গভীরতা দেখার চেষ্টা কর। জানি
তুই হয়তো তোর আব্বুর কথা ভাবছিস, কিন্তু সবাই তো আর তোর আব্বু নয় নবনী। সবার ভালোবাসা তো আর একটা সময় শেষ হয়ে আসে না। তার জন্যই হোক কিংবা আমার জন্য, অথবা আমাদের দুজনের জন্যই হোক, তোকে অনেক কষ্ট পেতে হয়েছে, অনেক মানুষের কথা শুনতে হয়েছে। আমাদের বিচ্ছেদের প্রভাব তোর উপরে সবচেয়ে বেশি পড়েছে। আমার দ্বিতীয় বিয়ের কারণেও তোকে অনেক কিছু ফেস করতে হয়েছে, আমি জানি। আমি তো তোর মা হিসেবে এমনিতেই ব্যর্থ। যেই মা নিজের সন্তানকে কটু কথা থেকে, নিন্দামন্দ থেকে রক্ষা করতে পারে না, সে ব্যর্থ ছাড়া আর কি। আমার জন্য তুই অনেক কষ্ট পেয়েছিস। আর না, রুদ্রের কাছে আমি কৃতজ্ঞ যে ও তোর মনে বিশ্বাসের দানা তৈরি করতে পেরেছে, ভালোবাসার বীজ বপন করতে পেরেছে, তোকে ভালোবাসতে শিখিয়েছে। তাই তোকে যদি কেউ পাওয়ার অধিকার রাখে, তাহলে সেই ছেলে হচ্ছে রুদ্র। আমি আর কোনো কিছুর পরোয়া করি না, যা হয় হবে। তবুও রুদ্র সঙ্গে তোর বিয়ে দেবই আমি। নবনী কাঁদছে, সুখের কান্না। অতি সুখে মেয়েটা কেঁদে ফেলে। সে মাকে জড়িয়ে ধরে, ভীষণ শক্ত করে জড়িয়ে ধরে মন ভরে কাঁদে। নাজিমুদ্দিন অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। নবনীর রুম থেকে ফিরে এসে কিছুটা ভয় আর সাহস নিয়েই নাজমা বেগম ওনাকে রুদ্রর সাথে নবনীর বিয়ের কথাটা বলেন। নাজিমুদ্দিন কিছুটা বিস্মিত হয়ে বলেন, এত কিছুর পরও? হ্যাঁ, এখানে তো রুদ্রর কোনো দোষ নেই। মেয়েটা আমার কথা ভেবে সব কষ্ট সহ্য করে যাচ্ছে। আর কত? ওরা যদি সুখে থাকে তাহলে আমরা কেন বাধা দেব? নবনীর কিসে ভালো হবে, কিসে খারাপ হবে, আমার চেয়ে তুমি ভালো জানো নাজমা। তুমি রাজি থাকলে আমার কোনো সমস্যা নেই। নাজমা বেগম খুশি হলেন, বললেন, রুদ্র বাসায় আছে, ওকে ডাকি? ডাকো। রুদ্র এবং নবনী পাশাপাশি বসে আছে। তাদের সামনে নাজিমুদ্দিন আর নাজমা বেগম। এক পাশে দাঁড়িয়ে আছে নিখিল। নাজিমুদ্দিন স্বাভাবিক কণ্ঠে বললেন, তুই কি ভেবেচিন্তেই নবনীকে বিয়ে করতে চাস? রুদ্র সময় না নিয়ে বলে, হ্যাঁ, এবং সুস্থ মস্তিষ্কে। তোর বাবা মা কেউ কিন্তু মানবে না রুদ্র। তুই পারবি তো সবটা সামলাতে? নবনীর পাশে ঢাল হয়ে দাঁড়াতে পারবি? রুদ্র দৃঢ় স্বরে বলে, চাচা, ভালোবাসতে হলেও ফাইট করারও জানতে হয়। চাচা, ভালোবাসতে হলে ফাইট করাও জানতে হয়। পরিবারের সাথে ভালোবাসার মানুষটাকে নিয়ে ফাইট করার আগে জেনে নেওয়া দরকার, আমি যেই মানুষটার জন্য ফাইট করব, সেই মানুষটা আদৌ আমার জন্য সঠিক কিনা। নয়তো দেখা যাবে দিন শেষে যার জন্য জান প্রাণ দিয়ে সব কিছু নির্বাসন দিয়ে ফাইট করলাম, সেই মানুষটাই আমার রইল না। প্রয়োজন ফুরানোর সঙ্গে সঙ্গে সে ভালোবাসাও শেষ। তখন কি হবে জানেন? ভালোবাসা আগের মতন ঠিকই থাকে না শুধু ভালোবাসার সেই মানুষটা আর পরিবারের দেখানোর জন্য নিজের সুখ। আমি যেদিক থেকে ভাগ্যবান এবং শিওর নবনী আমার জীবনের সঠিক মানুষ, যে আমাকে সত্যিকার অর্থে ভালোবাসে। ওর জন্য যদি পরিবারের সঙ্গে এখন ফাইটই না করতে পারি, তাহলে ভালোবাসলাম কেন? ফাইট করতে আমি ভয় পাই না। আমার বিশ্বাস আব্বু আম্মু একটা না একটা সময় ঠিকই মেনে নেবে। কিন্তু এখন যদি আমি পরিবারের ভয়ে নবনীকে হারিয়ে ফেলি, ওকে ছেড়ে দেই, তাহলে আমার গোটা জীবন আফসোস নিয়ে বাঁচতে হবে। আমি তো আফসোস নিয়ে বাঁচতে চাই না, আমি নবনীকে ভালোবেসে বাঁচতে চাই। বাবা মা নিখিল, নবনী মুগ্ধ হয়ে রুদ্রর কথাগুলো শুনলেন। বিশেষ করে নাজমা বেগম রুদ্রের কথায় সন্তুষ্ট। তার মাতৃমন বলছে, এই ছেলে তার মেয়েকে সুখে রাখতে পারবে, ভালো রাখতে পারবে। তিনি বুক ভরে শ্বাস নিয়ে বললেন, সারা জীবন শুধু আমার মেয়েটাকে ভালোবাসো, আর কিছু চাই না তোমার কাছে বাবা। নাজিমুদ্দিন বললেন, বিয়ে কবে করবি? আজই। আজই? হ্যাঁ, কোনো অনুষ্ঠান আয়োজন করা লাগবে না। তোমার কি আপত্তি আছে নবনী? নবনী বাবা মায়ের দিকে তাকায়। নাজমা বেগম বলেন, ঠিক আছে, বিয়ে আজই হবে। আমি আপনাদের প্রতি কতটা কৃতজ্ঞ তা ভাষায় প্রকাশ করতে পারবো না চাচা। নবনী আমাকে ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনারা রাজি না হলে যে ও আমায় বিয়ে করতে রাজি হতো না, এটা আমি জানি। নাজিমুদ্দিন বললেন, বিশ্বাস করে আমরা ওকে তোর হাতে তুলে দিচ্ছি। বিশ্বাসের অমর্যাদা করিস না বাবা, ওর মা সহ্য করতে পারবে না। করব না চাচা, বিশ্বাস রাখুন আমার ওপর। রুদ্র নিখিলকে নিয়ে বেরিয়ে পড়ে টুকটাক কেনাকাটা করার জন্য। তার গায়ে তখনও হালকা জ্বর, তবে সে পাত্তা দিচ্ছে না। নবনীকে সারা জীবনের জন্য নিজের করে পাওয়ার আনন্দে এসব অল্প স্বল্প জ্বর নস্যি তার কাছে। রুদ্রর জন্য কিছু কেনাকাটা করার দরকার হলে নাজিমুদ্দিন অফিসে না গিয়ে
স্ত্রীকে নিয়ে নিউ মার্কেটে চলে গেলেন। নবনী বাড়িতে একা ছিল। তার কী যে আনন্দ হচ্ছে, অবশেষে স্বপ্ন সত্যি হচ্ছে। নিজের একান্ত ব্যক্তিগত মানুষ হতে যাচ্ছে রুদ্র। তার খুব কাছের বান্ধবী বলতে কলেজের একমাত্র শাপলাই আছে। বাকিদের সঙ্গে তার স্বাভাবিক সখ্য নেই। শাপলাকে ফোন করে সংক্ষেপে বিয়ের কথা বলল নবনী। শাপলা শুনে ভীষণ খুশি হয়েছে। বান্ধবীর আবদারে কিছুক্ষণের মধ্যে সে চলেও আসে। আসার সময় মনে করে মেহেদি নিয়ে এসেছিল। হোক না বিয়েটা সাদামাটা, তাই বলে কি বিয়ের কোণে মেহেদি পড়বে না হাতে? শাপলা নবনীকে মেহেদি দিয়ে দিচ্ছিল, তখন রুদ্রের ফোন আসে। শাপলা ফোন রিসিভ করে লাউড স্পিকারে দেয়। রুদ্র জিজ্ঞেস করে, নবনী, বিয়ের জন্য কি শাড়ি নেব নাকি লেহেঙ্গা? নবনী কখনো ভেবে রাখেনি সে বিয়েতে কি পরবে, তাই বলল, আপনার যা ইচ্ছা তাই আনেন। তোমার কোনো ইচ্ছে নেই? তাহলে লাল বেনারসি আনি। আমার ভীষণ শখ তোমাকে লাল টুকটুকে বেনারসি শাড়িতে দেখার। নবনীর লজ্জা পেয়ে হেসে বলল, আচ্ছা। রুদ্র ফোন রাখার পর শাপলা বলে, আহা কত প্রেম, খুব তো ভাইয়া ভাইয়া করতি আমাদের সামনে, এখন সেই ভাইয়াকেই সাইয়া বানাতে চাচ্ছিস? যা। বলেই সে লাজুক হেসে মুখ ঢেকে নেয়। সন্ধ্যা নাগাদ নবনীকে সারপ্রাইজ দিয়ে গ্রাম থেকে মামা মামি নানা নানি এবং মিলি এসেছে। নবনী আনন্দে কেঁদে ফেলে। মামি মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, মামির উপরে রাগ করে আছিস মা? নবনী তাকে জড়িয়ে ধরে বলে, রাগ কষ্ট কিছুই নেই মামি। এই যে আমার বিশেষ দিনটাতে তোমরা সবাই এসেছো, আমার সব কষ্ট মুছে গেছে। মামি পরম আদরে চুমু খেলেন নবনীর মাথায়। নবনীকে সাজানোর সময় দাদি, রিয়া, সিয়া, কুসুম, সিয়াম আর সুস্মিতা চলে আসে। ওদের আসার কথা নবনী জানত না। দাদি নবনীর গালে টোকা দিয়ে বললেন, ওরে সতীন, আমি না আইলে তো তোর বিয়াই হইব না। নবনী লাজুক হাসে। দাদিও হেসে চিবুক ছুঁয়ে চুমু খান। নবনী এই দিনটা খুব বেশি সুন্দর না হলেও কম সুন্দর নয়। এই যে এত মানুষ এসেছে আজ, নবনী তো প্রত্যাশাই করেনি, ভাবেওনি যে এই মানুষগুলো তার বিয়েতে উপস্থিত হবে। শমশের মামা এবং রুদ্রর বন্ধুরা বাইরে থেকে খাবার নিয়ে এসেছে সবার জন্য। কাজী এসে বসে আছেন। মিনিট খানেক নবনীর সাজসজ্জা শেষ, রুদ্রও তৈরি। সে ছাদে গিয়ে বাবার ফোনে কল করে। রিসিভ করেই ইলিয়াসউদ্দিন বাজখাই গলায় বলে উঠলেন, ফোন কেন করেছিস? সব সিদ্ধান্ত তো নিজেই নিতে পারিস। বিয়ে করে সুখী হ। আব্বু, তোমাদের দোয়া ছাড়া কি সম্পূর্ণ সুখী হতে পারবো? অবশ্যই অবশ্যই, তোর জীবনে আমাদের গুরুত্ব কতখানি সেটা আমরা জেনে গেছি। মেনে নাও না প্লিজ, তোমায় ছাড়া কি করে বিয়ে করব? ইলিয়াসউদ্দিন ফোন রেখে দিলেন। রুদ্র দীর্ঘ নিঃশ্বাস নেয়। সিয়াম ছাদে এসে বলে, রুদ্র ভাই, ছাদে কি করছিস? নিচে চল, সবাই অপেক্ষা করছে। নিজেকে সামলে রুদ্র নিচে নেমে আসে। যা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। সে নবনীর হাত ছাড়বে না। নিচে নেমে নবনীকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেছে সে। কী যে সুন্দর লাগছে নবনীকে। লম্বা ঘোমটা, আদো লজ্জাবরণ মুখটা কি মায়াবী দেখতে আর মাত্র কিছুক্ষণ, এরপর একদম নিজের হয়ে যাবে এই মেয়েটা। ঘরোয়া পরিবেশে উপস্থিত মানুষগুলোকে সাক্ষী রেখে রুদ্র ও নবনীর বিয়ে হয়ে যায়। বিদায়বেলায় ইন্ট্রোভার্ট নিখিল এই প্রথমবারের মতো নবনীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। বলে, এত অল্প সময়ের জন্য জীবনে কেন এসেছিলি বলতো? আর কটা বছর আগে আসলে তো তোকে আরও কিছু সময় কাছে পেতাম। তোর বিদায় যেমন কষ্ট দিচ্ছে, তেমন ভালোও লাগছে। এটা ভেবে যে তুই আমার সবচেয়ে প্রিয় ভাই রুদ্র ভাইয়ের বউ। ভাইয়া তোকে ভীষণ ভালোবাসে রে, তাকে কখনো কষ্ট দিস না। শুধু তোকে ভালো রাখার দায়িত্ব তার একার না, তোকেও তার ভালো রাখতে হবে। আমি সব সময় তোর পাশে আছি কলিজা। যে কোনো সমস্যায় শুধু আমাকে একটাবার স্মরণ করবি। নবনী কাঁদছে। তার কথা বলার ভাষা নেই। সে নাজিমুদ্দিনের কাছে যায়, সেই গম্ভীর মানুষটা যিনি নবনীর দেওয়া চায়ের কাপটি প্রত্যাখ্যান করেছিলেন। তিনি আজ নবনীর বিদায় মূর্ছা যাচ্ছেন। এর ভেতরটা খালি খালি লাগছে। বলার কিছু নেই, খুব শুধু জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বললেন, বাবাকে ভুলে যাস না মা। বাবা তোকে ভীষণ ভালোবাসে, শুধু প্রকাশ করতে পারে না। নাজমা বেগম বারবার আঁচলে মুখ মোছার পরও অশ্রুর ঝরা বন্ধ হচ্ছে না। তিনি মেয়ের চোখে মুখে অজস্র চুমু খেলেন। মেয়েকে প্রাণ ভরে আদর করে
রুদ্রর হাতে তুলে দিলেন। গাড়িতে বসার পর নবনীর কান্নার দমক হু হু করে বাড়তে থাকে। গাড়ি যখন চলতে শুরু করে তখন তার মনে হচ্ছিল যানটাই বোধহয় সে পেছনে রেখে এসেছে। রুদ্র শক্ত করে নবনীর হাতটা চেপে ধরে বলল, আমি আছি তো। এরপর নবনীর মাথাটা নিজের বুকের ওপর রাখল। নবনীর মনে হলো এখানেই তো সুখ প্রশান্তি। অর্ধেক রাস্তা যাওয়ার পর রুদ্র ড্রাইভারকে বলল গাড়ি বাম দিকের রাস্তায় নিতে, আগে সে বাড়ি যাবে। হয়তো আবারও অপমান করবে বাবা মা, তবুও সে যাবে। নবনী ভীষণ ভয় পাচ্ছিল। রুদ্র তাকে আশ্বস্ত করে। দরজা খুলে দুজনকে দেখে শিউলি বেগম অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। রাগী স্বরে জিজ্ঞেস করেন, কি চাই? রুদ্র বলে, আমাদের দোয়া করবে না মা? মজা নিতে এসেছিস না? আমাদের দোয়ার তোর প্রয়োজন আছে? আমরা ছাড়াও তোদের দোয়া দেওয়ার অনেক মানুষজন আছে, তাদের কাছে গিয়ে দোয়া ভিক্ষা চা। বলেই মুখের ওপর দরজা লাগিয়ে দিলেন তিনি। নবনী ভয়ে চমকে ওঠে। রুদ্র মন বিষণ্ণতায় ভরে যায়। সব কিছুর মাঝে নতুন জীবন শুরুর পথে বাবা মার দোয়া পেল না, এটা তাকে ভীষণ পীড়া দিচ্ছে। নবনী গাড়িতে বসে ভয়ে ভয়ে বলে, বিয়েটা করা মনে হয় ঠিক হয়নি। রুদ্র নবনীর হাত ধরে জানালার বাইরে তাকিয়েছিল। সে এ কথা শুনে বলল, মানে কি? দেখছেন ওনারা কেমন কষ্ট পেল? রুদ্র মুচকি হেসে নবনীর হাতে চুমু খেয়ে বলল, পাগলি, সব ঠিক হয়ে যাবে, তুমি এসব নিয়ে ভেবো না, আর একদম মন খারাপ করবে না। রুদ্র বাড়ি থেকে চলে আসার পর যে অ্যাপার্টমেন্টে থাকতো নবনীকে সেখানে নিয়ে এসেছে। এই অ্যাপার্টমেন্টটির মালিক শমশের মামা। রুদ্র বাড়ি ছেড়ে চলে এসেছিল শুনে তিনি থাকতে দিয়েছিলেন। এতদিন রুদ্রর ফ্ল্যাটটা এলোমেলো অগোছালো ছিল। তার জীবনটাই যেখানে এলোমেলো ছিল সেখানে ফ্ল্যাটের এই অবস্থা হওয়াই অসম্ভব কিছু না। রুদ্রের কয়েকটা বন্ধু এবং তাদের স্ত্রী মিলে পুরো ফ্ল্যাটটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে গিয়েছে। এমনকি বেডরুমটা বেলি ফুল আর গোলাপ ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। রুদ্র মনে মনে কৃতজ্ঞ হওয়ার পাশাপাশি মুগ্ধ হয়ে। মামা নতুন কিছু ফার্নিচার কিনে সাজিয়েছে দেখা যাচ্ছে। ড্রেসিং টেবিল, আলমারি, টেবিল এসব আগে ছিল না। নবনী পুরো ফ্ল্যাটে চোখ বুলিয়ে বলে, আপনি এখানে একা থাকতেন? না, আরও 5-10টা বউ থাকতো। নবনী চোখ পাকিয়ে তাকায়। জানালার পর্দা সরিয়ে বাহিরে দেখে টেবিলের ওপর কিছু উপন্যাসের বই। নবনী হুট করে মনে পড়ে যায় নির্বাসন বইটির কথা। সে জিজ্ঞেস করে, আচ্ছা বলেন তো, আপনি কেন হুমায়ুন আহমেদকে অপছন্দ করেন? হিংসে থেকে। হিংসে? তার ওপর আপনার হিংসের কারণ কি? অনেক বড় কারণ আছে, এবং সেটা অবশ্যই সেন্সিটিভ। আচ্ছা শুনি, সেই কারণটা কি? তুমি। নবনী অবাক হয়ে বলে, আমি? হ্যাঁ তুমি। তুমি হুমায়ুন আহমেদের বিরাট বড় ফ্যান। তার লেখা পড়তে পড়তে তার লেখার সঙ্গে মাঝে মাঝে নিশ্চয়ই তার প্রেমেও পড়েছ। এটা ভেবেই আমার হিংসে হয়। আমার ভালোবাসার মানুষ, আমার ছোট প্যাকেট, আমার সেনরিটা, সে আমি ব্যতীত অন্য কারোর প্রেমে পড়বে? নবনী খিলখিলি হেসে ওঠে। রুদ্র চোখ মুখ পাকিয়ে বলে, খবরদার হাসবে না নিষ্ঠুর নারী। হাসবো না তো কী করব? এত বোকা বোকা কথা শুনলে কে না হাসবে? আমি বোকা বোকা কথা বলছি? হ্যাঁ, মোটেও না। আমার মতন যারা মন প্রাণ দেহ সব কিছু উজাড় করে ভালোবাসে, তুমি সেই সব পুরুষকে জিজ্ঞেস করে দেখো, তারাও আমার মতোই কথা বলবে, কারণ তারাও আপনার মতন বোকা। আর শুনুন, আমি হুমায়ুন আহমেদকে এবং তার লেখাকে ভীষণ পছন্দ করি, এ কথা সত্য। কিছু কিছু উপন্যাসে আমি চরিত্রের প্রেমেও পড়েছি বটে, তবে হ্যাঁ, লেখকের প্রেমে পড়িনি। চরিত্রের প্রেমে পড়েছ? হয়েছে মরণ। এই চরিত্রের নামগুলো কখনো আমায় বলো না যেন, নইলে হিংসায় আমি তো পেট ফেটে ফুলে মরে যাব। নবনী হেসে বলল, আচ্ছা বলবো না। আর আপনিও এখন থেকে হুমায়ুন আহমেদকে আর হিংসা করবেন না, অপছন্দও করবেন না। ঠিক আছে, বইয়ের কথা কি আর কোনো পুরুষ ফেলতে পারে? নবনী হেসে চুমু খায় রুদ্রর গালে। রুদ্র দু হাতে মুখ ঢেকে বলে, ইস কি লজ্জা! ওর এমন ভনিতা দেখে নবনী আবারও হেসে ওঠে। নাজমা বেগম রাতে খাওয়ার জন্য অনেকগুলো বাটি ভর্তি করে খাবার সাথে দিয়ে দিয়েছিলেন।
তাই রান্নাবান্না নিয়ে আপাতত কোনো ঝামেলা নেই। রুদ্র বলে, ওয়ার্ড্রোবে তোমার জন্য নতুন কিছু জামা কাপড় আছে, শাড়ি পাল্টে ওগুলা পরে নাও, আমি ততক্ষণে খাবার গরম করে নিই। ঠিক আছে। রুদ্র ড্রয়িং রুমের ওয়াশরুমে থেকে ফ্রেশ হয়ে পাজামা পাঞ্জাবি খুলে একটি টি শার্ট আর ট্রাউজার পরে রান্নাঘরে যায় খাবার গরম করতে। নবনীও কিছুক্ষণে ফ্রেশ হয়ে চলে আসে। খাওয়ার সময় রুদ্র নবনীকে খাইয়ে দেয়। নবনী ভীষণ লজ্জা লাগছিল রুদ্রর হাতে খেতে, আবার উপেক্ষাও করতে পারছিল না। খাবার খেয়ে দুজনে ঘুমানোর প্রস্তুতি নেয়। নবনীর এতক্ষণ তেমন লজ্জা না লাগলেও এখন ভীষণ লজ্জা লাগছে, তবুও সে রুদ্রর সামনে নিজেকে বেশ স্বাভাবিক রাখার চেষ্টা করলো। রুদ্র লাইট নিভিয়ে দিয়েছে। ভয়ে জমে বরফ হয়ে যাচ্ছে নবনী। রুদ্র চুপচাপ এসে শুয়ে পড়ে। হঠাৎই তার গলার স্বর গম্ভীর হয়ে যায়। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ নবনী, আমিও সেগুলোর শোধ তুলব এবার। পাশাপাশি থেকেও আমরা কাছে যাব না। আচ্ছা। নবনী নির্বিকার থাকা পছন্দ হলো না রুদ্রর। মেজাজ খারাপ হয়ে গেল তার। তোয়াল শক্ত করে বলল, আচ্ছা বলতেছো যে, তাহলে কি বলবো? তোমার আমাকে মানানো উচিত, রাগ অভিমান ভাঙানো উচিত, তা না করে তুমি বলছো আচ্ছা। এত আদিক্ষেতা আমি করতে পারবো না। তা পারবে কেন? তুমি তো চাওই আমাদের মধ্যে দূরত্ব থাকুক। এত ঝগড়া করেন কেন আপনি? আমার ঝগড়াটাই দেখলে? আর এত বেশি ভালোবাসি যে সেটা দেখলে না? দেখি। তাহলে এমন দূরে আছো কেন? কাছে আসো না। বলে নবনী অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। মিটিমিটি হাসছে সে। রুদ্র কপাল কুঁচকে তাকিয়ে আছে। তুমি আমাকে রিজেক্ট করছো নবনী? তোমার কি মনে হয় আমি নিজেকে সামলাতে পারবো না? আমার মনে হয় আপনি পারবেন। এবার ঘুমিয়ে পড়ুন। অপমান? ঠিক আছে, কাছে আসতে হবে না তোমাকে। সে বলে সে অন্য পাশ ফিরে শুয়ে পড়ে। নবনী ভেবেছিল রুদ্র প্রথমে রাগিয়ে দিয়ে পরে রাগ ভাঙাবে, সব মান অভিমান মিটিয়ে নেবে, ভালোবাসা দিয়ে সকল কষ্ট ভুলিয়ে দেবে। কিন্তু কখন যে সে ঘুমিয়ে পড়েছে টের পায়নি। রুদ্রর চোখে ঘুম নেই। সে মরার মতো কাত হয়ে শুয়ে পড়ে রয়েছে শুধু। ফ্যানের ভন ভন শব্দ ছাড়াও সে অন্য একটা শব্দ শুনতে পাচ্ছে, নবনীর নিঃশ্বাসের শব্দ। আস্ত মানুষটা তার পাশে শুয়ে আছে, তার অর্ধাঙ্গিনী, তার ভালোবাসা, অথচ মান অভিমানের বেড়াজালে আটকে গিয়ে কাছে যেতে পারছে না। সে শুয়ে শুয়ে এপাশ ওপাশ করে, ঘুমানোর চেষ্টা করে। না, ঘুম তো আসছে না। নবনী কি ঘুমিয়ে পড়েছে? একটু সাহস নিয়ে সে ডাকে, নবনী ঘুমিয়ে গেছো? কোনো সাড়া শব্দ নেই। নবনী ঘুমোচ্ছে বেঘোরে। রুদ্র আনমনে একটুখানি হাসল, তবে নবনীকে ঘুম থেকে জাগালো না। গা ঘেঁষে শুয়ে নবনীর মাথা নিজের বুকের ওপর রাখল। নবনীর একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু খেলো। বলল, ভালোবাসি সেনরিটা, ভীষণ ভালোবাসি। পাখির কিচিরমিচির শব্দ শোনার বদলে বৃষ্টির রিমঝিম শব্দ শুনে ঘুম ভাঙল নবনীর। আধবোজা দৃষ্টি মেলে তাকিয়ে দেখে সে কারো বাহুবন্ধনে আবদ্ধ। ঘুম ছুটে যায়। হঠাৎ ভীষণ ভয় পেয়ে যায়। রুদ্রকে দেখার পর মনে পড়ে গতকাল রাতে তাদের বিয়ে হয়েছে। হাই ঘুমের তালে সব ভুলে গেছে। মুচকি হেসে রুদ্রর মুখের উপর ঝুঁকে নিবিষ্ট মনে দেখতে থাকে। কত কষ্ট দিয়েছে সে এই মানুষটাকে, ভাবতেই বুকের ভেতর ব্যথা শুরু হয়। সে আলতো করে রুদ্রর মুখ ছুঁয়ে দেয়। মনে মনে প্রতিজ্ঞা করে এ জীবন থাকতে আর কখনো সে রুদ্রকে কষ্ট পেতে দেবে না। ঠোঁটে আলতো করে চুমু খেয়ে ফ্রেশ হতে চলে যায়। বাইরে তখন তুমুল বৃষ্টি হচ্ছে। গোসল সেরে সে কালকের খাবারগুলো গরম করে নেয়। চুলা বন্ধ করে রুদ্রর কাছে এসে ডাকতে থাকে। রুদ্র আড়মোড়া ভেঙে আবারও শুয়ে পড়ে। নবনী তাও জোরে জোরে ধাক্কা দিয়ে ডাকে। রুদ্র এক কাজ করে বসলো তখনই। নবনীর কোমর জড়িয়ে ধরে কোলের ওপর মাথা রেখে ঘুম জড়ানো স্বরে বলল, আর একটু ঘুমাই। আগে খাবেন, তারপর ঘুমাবেন। কি খাবো? কি আবার খাবার? ওহ, আমি ভাবলাম তোমাকে খাওয়ার কথা বললে। ইস, লাজ শরমের মাথা খেয়েছেন একবারে। কথা না বলে উঠেন। বউয়ের কাছে কিসের লজ্জা? আর তুমি কাল রাতে ঘুমিয়ে পড়লে কেন? কাজটা মোটেও ঠিক করনি। বেশ করেছি। আপনি নিজেই বলেছিলেন কাছে আসবেন না। আমি বললেই তোমাকে শুনতে হবে কেন? কারণ আমি খুব বাধ্য মেয়ে ছিলাম, এখন বাধ্য বউ।
রুদ্র শোয়া থেকে উঠে বসে, দুহাত জোর করে নিজের কপালে ঠেকিয়ে বলে, ক্ষমা করো বিবিজান, আমার এত বাধ্য বউ চাই না। বউ হবে একটু অবাধ্য, একটু জেদি আর বেশি বেশি রোম্যান্টিক। হয়েছে, এবার যান তো, ফ্রেশ হয়ে আসেন। খিদে পেয়েছে আমার। যাচ্ছি, একটা চুমু দাও, তাহলে যাব। না, দেব না। দেবে না? না। রুদ্র রেগে উঠে ওয়াশরুমে চলে যায়। নবনী জানালার সামনে দাঁড়িয়ে চুল ঝেড়ে তোয়ালে হাতে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। রুদ্র ওয়াশরুম থেকে বেরিয়ে নিঃশব্দ পায়ে চুপি চুপি এগিয়ে আসে তার দিকে। তারপর যখনই সে নবনীকে পেছন থেকে আচমকা দুহাতে জড়িয়ে জাপটে ধরে, তখনই নবনী সেখান থেকে সরে যায়, যার ফলে রুদ্র দ্রিম করে জানালার গ্রিলের উপর পড়ে। ব্যথায় সে শব্দ করে ওঠে। সেই শব্দ শুনে নবনী পিছু ফিরে জিজ্ঞেস করে, কি হয়েছে? কপাল ডলতে ডলতে রুদ্র বলে, এখনই তোমার সরে যাওয়া লাগলো মানে? আমার কপাল। রুদ্র রাগ করে কথাই বলছে না। নবনী ঠোঁট উল্টে বলে, হলোটা কি? কিচ্ছু না, খেতে দাও। খাবার সময় রুদ্র কোনো কথা বলেনি। হঠাৎ ওর নিশ্চুপ হওয়ার কারণ বুঝতে অসুবিধা হয় না নবনীর। সে বাকি খাবারগুলো কিচেনে রেখে রুদ্রর কাছে আসে। রুদ্রর পাশে গা ঘেঁষে বসে জিজ্ঞেস করে, রাগ করেছেন? রাগ কেন করব? আমার কোনো রাগ নেই। তাহলে এমন করছেন কেন? অতি সুখে আমি পাগল হয়ে গেছি তাই। ধুর, বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে দেখেন। রুদ্র চোখ পাকিয়ে বলে, খবরদার, বৃষ্টিতে ভেজার আবদার করবে না। একটু ভিজলে কি হবে? রাগ করে প্রশ্রয় না দিয়ে রুদ্র নবনীকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, ওই বৃষ্টিতে ভিজলে কিছু হবে না, তবে আমার প্রেমের বৃষ্টিতে ভিজলে শীঘ্রই একটা বাবু হবে। ছি, অসভ্য কথাবার্তা। রুদ্র নবনীকে নিয়ে শুয়ে পড়ে। দুজনের নিঃশ্বাস ভারী থেকে ভারী হচ্ছে। নবনীর গালে আঙ্গুল বোলাতে বোলাতে রুদ্র বলে, অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে। নবনী হেসে ওঠে। রুদ্র নবনীর ঘাড়ে মুখ ডুবিয়ে নেশাতুর কণ্ঠে বলে, তুমি যে কতটা নেশালো তুমি তা নিজেও জানো না। আমার আর কিচ্ছু চাই না সেনরিটা, আমি শুধু তোমাতেই আসক্ত। আবেশে চোখ বন্ধ করে ফেলে নবনী। সে রুদ্রর চুলের মাঝে হাত ডুবিয়ে ফিসফিস করে বলে, জানেন তো, সব সুন্দর মানুষই প্রকৃত অর্থে সুন্দর নয়। আসল সুন্দর তো সেই সব পুরুষ যারা এক নারীতে আসক্ত। রুদ্র মুখ তুলে তাকায় নবনীর দিকে। গাঢ় চুম্বন এঁকে দেয় নবনীর চোখে মুখে ঠোঁটে। হারিয়ে যায় দুজন আলাদা জগতে। বাহিরে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে তাদের প্রেমের বৃষ্টি শুরু হয়ে গেছে। সম্পূর্ণ এক হয়ে যায় দুটি ভালোবাসার মানুষ। হ্যালো ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ গল্পটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত শোনার জন্য। আরও নতুন গল্প পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে কোনো গল্পের নোটিফিকেশান আসলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। খুব শীঘ্রই নতুন গল্প আসছে, সবাই পাশে থাকুন।